আরোহী সেলেব টক্স নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। ওয়েলকাম টু আরোহী নিউজ। আর আরোহী সেলেব টক নিয়ে আমি মাসুমা আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে জমি আড্ডা দিতে। আর আজ আমার সঙ্গে যে স্পেশাল মানুষটি রয়েছেন, সেই মানুষটিকে আপনারা ছোট থেকে প্রত্যেকেই দেখে এসেছেন, ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ প্রিয় একটি মানুষ, সঞ্জীব সরকার। সঞ্জীব দা, ওয়েলকাম টু আরোহী নিউজ। থ্যাংক ইউ তোমাকে মাসুমা, যারা দেখছেন তাদের সকলকে অরিন মিউজিক বাংলা তার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, আমার শ্রদ্ধা, অভিনন্দন সবকিছু। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে আর কি। তোমাদের অভিনন্দন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। আর তোমার এই যে এত মূল্যবান সময় থেকে আমাদেরকে এইটুকু সময় দিয়েছো, তার জন্য আমরাও কৃতজ্ঞ। না, আমার ভীষণ ভালো লাগছে গো, সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে। তোমাদের এই হসপিটালিটি, এত সুন্দর মানুষজন, কি ভালো। একদম, এই যে কোভিড সিচুয়েশন, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছি, প্রত্যেকেই ভালো খারাপ মিশিয়ে তো রয়েছি। তুমি কেমন আছো? খুব সত্যি কথা যদি বলতে হয় তাহলে নানান রকম উদ্বিগ্নতার মধ্যে দিয়ে দিন কাটছে মাসুমা, বুঝতে পেরেছো? এমনি ভালোই আছি শারীরিকভাবে, এখনো পর্যন্ত মানে কোভিড আমাকে অ্যাটাক করেনি তোমাদের শুভেচ্ছায়, কিন্তু যে কোনো মুহূর্তে হয়তো আবার আমারই পজিটিভ বেরিয়ে যাবে। কেননা যা বুঝতে পারছি, পরিস্থিতি যেরকম দেখতে পাচ্ছি চতুর্দিকে, আমারই বন্ধু বান্ধবরা হচ্ছে তাদের পজিটিভ। এখন তো এই মুহূর্তে মানে ইন্ডাস্ট্রির অনেকেই আর কি এফেক্টেড। তো সেই জায়গা থেকে যে কোনো সময় শুনবো, বুঝবো যে আমি অসুস্থ এবং টেস্ট করালে দেখবো হয়তো। এবং কাজের পরিসরটা প্রত্যেকের এত বড় যে কে কখন এফেক্টেড হয়ে যায় সেটাও বলা যায়। ফলে শারীরিক দিক থেকে এখনো পর্যন্ত ভালো আছি, কিন্তু উদ্বিগ্ন এই কারণে যেহেতু কাজকর্ম আমাদের, তো দেখো আমরা তো কোনো চাকরি বাকরি তো কিছু নেই আমাদের যে পার মান্থ একটা স্যালারি বা কিছু, সবটাই নির্ভর করে কোন দিন কাজ করলাম কোন দিন কাজ করলাম না। ফলে নো ওয়ার্ক নো পে, এই বেসিসে আমাদের আর কি রুজি রোজগার যা বলো আর কি। তো সেই জায়গা থেকে একটা উদ্বিগ্নতা কাজ করে। তবে এটা আমি অবশ্যই বলবো যে এই জীবনটা তো আমি আমার নিজের ইচ্ছেতে বেছে নিয়েছি, স্বেচ্ছায়। তো সুতরাং প্রথম থেকে যেটা জানতাম আমি যে অনিশ্চয়তার একটা জীবন আমি বেছে নিচ্ছি, তো সেটা তো খুব আনন্দ নিয়েই এসেছিলাম এই জগতে। তো সেই আনন্দটা সবসময় জিয়ে রাখতে চাই। কিন্তু এই কোভিড একটা উটকো ঝঞ্ঝাট, যেটা শুধু আমাকে নয় বিভিন্ন পেশার মানুষকে বিভ্রান্ত করেছে। সেই কারণে আমি তো তা না হয় একটা কিছু একটুখানি নাম টাম হয়েছে, তোমরা একটু ভালোবাসো, খেয়ে পড়ে চলে যাচ্ছে, কিন্তু সত্যি যারা দিন আনে দিন খায় সেই মানুষগুলোর দিকে তাকালে না সত্যি মানে ভীষণ দুশ্চিন্তাই হয়, খুব খুব চিন্তার বিষয়। কিন্তু এই পরিস্থিতিতে মানে প্রচুর মানুষ কাজ হারিয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি এমন একটা জায়গায় সেখানেও কিন্তু এই কোভিডের ছাপ পড়েছে এবং দীর্ঘদিন কাজ বন্ধ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সাফার করতে হয়েছে? সাফার করতে হয়েছে বলতে দেখো, আমি তো যেহেতু এই কোভিডের জন্য মাঝখানে অনেকদিন বসেছিলাম, এটা ঠিকই কথা, কিন্তু সেই সময়টা শুধু আমি নই, প্রত্যেকেই বসেছিলাম, প্রত্যেকটা প্রফেশনাল মানুষ, প্রত্যেকটা প্রফেশনাল মানুষ বসেছিলাম। তো সেই জায়গা থেকে তখন তো সবার মতো আমাকেও সাফার করতে হয়েছে। কিন্তু কি হয়, তোমার একটা নির্দিষ্ট খরচা তো সংসারে থেকেই যায়, তাই কিনা বলো? যে খরচাটাকে তুমি কিন্তু কমিয়ে আনতে পারো না বা কমানো যায় না। আর জিনিসপত্রের দাম তো কি বলবো তোমাকে, নতুন করে প্রতিদিনই সেই বেড়েই চলেছে। তো ফলে আমাকে তখন আমার ভাবনা চিন্তা এটাই আনতে হয়েছে মাসুমা, যে আমি কোন বস্তুটি এতদিন পর্যন্ত আমার প্রয়োজন ছিল না, তথাপি ওটাকে আমি আমার ব্যবহারের, আমার অভ্যাসের মধ্যে নিয়ে এসেছিলাম, সেইটা আমাকে খুব ভীষণভাবে ভাবিয়েছে। তো সেইটাকে আমাকে বাদ দিতে হয়েছে। এবং এখন আমি ভাবি যে ওইটা ছাড়া তো সত্যি আমার বেশ দিব্যি চলতো, তাহলে ওটাকে শুধু শুধু আমি আমার অভ্যাসের মধ্যে কেন এনেছিলাম? এটা আমার একটা শিক্ষাও হয়েছে বলে। এটা শুধুমাত্র তোমার নয় সঞ্জীব, এটা কিন্তু প্রত্যেকের, মানে কোভিড আমাদেরকে কিন্তু একটা সুতোতে বা একটা মালাতে কিন্তু গেঁথে দিয়েছে। অবশ্যই ঠিক। আর তুমি তো বহু বছর অভিনয় করছো, আমি তো একদম ছোট্টবেলা থেকে তোমাকে দেখছি। যাই হোক, কিভাবে আসা?
অভিনয় আসা বলতে দেখো আমার বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গল, মালদা জেলার গাজল বলে একটি জায়গা আছে। হ্যাঁ, গাজলের নাম প্রত্যেকেই জানে। প্রত্যেকে এখন হয়তো শুনেছে, কিন্তু সেই সময় মানে আমি যখন আসি বা তারও আগে সেইভাবে তো পরিচিত ছিল না নামটা। তো একটা গ্রাম আর কি, মফস্বল শহর বলা যেতে পারে। তা সেই গাজলে আমার বাড়ি, বাবা চাকরির সুবাদে সেখানেই বাবার পোস্টিং ছিল। তা আমি তখন ওই স্কুল কলেজ, আমাদের গাজল হাই স্কুল, হাজী নাকুব মোহাম্মদ হাই স্কুল, সেই স্কুলের ছাত্র ছিলাম। ক্লাস 8-এ আমাদেরই একজন স্যার ওই সরস্বতী পুজো উপলক্ষে নাটক করবেন। তা আমাদের ওই স্কুলের মধ্যে থেকেই সব ছাত্রছাত্রীদের ডাকা হলো কারা ইন্টারেস্টেড অভিনয় করতে। তা আমার কেন জানি না মনে হলো যে যাই আমি। তার কারণ হচ্ছে এটা আমি পারিবারিকভাবে আমাদের ফ্যামিলিটা আর কি একটু একটু কালচারাল মাইন্ডেড ছিল। ছোটবেলাতেই বাবা আমাকে তবলায় দিয়েছিলেন, আমার বোনেরা গান শিখত এবং আমি একটু আবৃত্তি চর্চা করতাম। এই সব মিলিয়ে টিলিয়ে আমাদের ফ্যামিলির মধ্যে একটা এই কালচারটা ছিল। তা এই অভিনয়ের প্রসঙ্গ আসাতে তখন আমার মনে হলো যে যাই একটু নাটক। এবার এটার আরেকটা উদ্দেশ্য ছিল যে নাটক করতে গেলে তাহলে হয়তো পড়ার চাপটা একটুখানি এই আর কি, মানে ভেতরে ভেতরে এই উদ্দেশ্যটা ছিল যে বাড়ি থেকে যদি একটু অ্যালাউ করে যে ঠিক আছে নাটক করতে যাচ্ছে ছেলে যা, তাতে যদি একটু পড়াটা একটু কমিয়ে দেওয়া যায় এইসব আর কি। তো যাই হোক, স্যার দেখলেন যে আমার কথা শুনলেন, আমার গলার স্বর শুনলেন, শুনে বললেন বাহ তুই তো বেশ জোরে জোরে কথা বলতে পারিস রে, তোর তো গলার আওয়াজটা বেশ গম্ভীর, তুই কি বাড়িতে খুব ঝগড়া করিস নাকি মায়ের সঙ্গে? আমি বললাম যে না স্যার, আমি মায়ের খুব বাধ্য ছেলে, তা আমার খুব করবার ইচ্ছে। তো স্যার আমাকে একটা অভিনয় দিলেন, সেই নাটক করলাম এবং তাতে খুব প্রশংসা হলো আর কি, বুঝলেন? মানে এটা হয় আর কি, মানে খুব হলো, হাততালি টাততালি পড়লো আর আমারও আর কি একটু কলারটা বেশ দাঁড়িয়ে গেল আর কি। এইসব করতে করতে বলা যেতে পারে আমাদের ওই গ্রামেই আর কি একটা নাট্য সংস্থা ছিল। সেই নাট্য সংস্থার সব দাদারা আমাকে বললেন যে তুই অভিনয়টা করিস, তোর হবে এটা। তো এই আশ্বাসগুলো পাওয়ার পর থেকে ভেতরে কোথাও যেন এটা হয় না যে একটা কনফিডেন্স বাড়ে। সেই জায়গা থেকে তখন ওই দিশানি নাট্য সংস্থা আমরা প্রতিষ্ঠা করলাম। আর বিশাল বলে একটি নাট্য সংস্থা আগে থেকেই ছিল গাজলে, খুব পরিচিত, খুব প্রতিষ্ঠিত দল, যারা অনেক নাটক সেই সময় করতো আর কি। তো সেই সমস্ত দাদাদের অনুপ্রেরণা পেয়েছি। আর আমরাও তারপরে ওই দিশারি নাট্য সংস্থার তরফ থেকে আমরা নানান রকম সব নাটকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শুরু করলাম। এই করতে 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 গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। দেন আমি খেলার ছলেই বলবো, একদিন একটা খবরের কাগজে এটা দেখতে পেলাম যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা কিছু স্টুডেন্টস নেবে। আমার কি মনে হলো, আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। ওমা, কদিন বাদে দেখি একটা প্রসপেক্টাস এবং একটা ফর্ম এসে হাজির বাড়িতে। আমি সেটা ফিল আপ, সেটা কি মালদাতে? মালদাতে সবই, হ্যাঁ আমি গাজলের কথাই বলছি। তা লিখে টিকে পাঠিয়ে দিলাম। তার কদিন বাদে দেখলাম ইন্টারভিউ লেটার, ইন্টারভিউটা হবে কলকাতার পদাতিকে। আচ্ছা, তা আমি এলাম এবং ইন্টারভিউ দিলাম, আই গট সিলেক্টেড। এটা কি করে হলো? আফটার গ্র্যাজুয়েশন, ওটা মিনিমাম কোয়ালিফিকেশনই লাগে গ্র্যাজুয়েশন। এবং সেই সময় আর কি, এটা 96-97 কথা বলছি, সেই সময় ওই 10টা নাটকের অভিজ্ঞতা লাগে আর একটু বাংলা, হিন্দি এবং ইংরেজি 3টি ভাষার উপরে একটা দখল একটু লাগে আর কি। মানে তার কারণ ওখানে গিয়ে তো আর বাংলা নাটক হবে না, ওখানে হিন্দি নাটক এবং কমিউনিকেট করতে হতো সবটাই ইংরেজি ভাষায়। ফলে একটা সম্যক ধারণা, সুস্পষ্ট বলারও একটা ব্যাপার থেকে যায় আর কি। সব মিলিয়েটলি একটা ওরা একটু দেখে নেন আর কি। যাই হোক, আমি কি করে সিলেক্টেড হয়ে গেলাম, চলে গেলাম সেই দিল্লিতে, এনএসডিতে, ওখানে ওয়ার্কশপ নিলাম। সেইখানে গিয়ে যাদের দেখলাম, বুঝলে, আমি তো মানে অবাক। স্যার রামগোপাল বাজাজ, ম্যাডাম কীর্তি জৈন, সব মানুষজন, রবীন দাস। তখন কেমন ফিল হচ্ছিল? মানে দেখো, আমি তো গ্রামগঞ্জের একটা ছেলে, এবং যেখানে আমি থিয়েটার করি, থিয়েটার চর্চা করি, সেইখানে সেই ধরনের মানে অ্যাম্বিয়েন্সটাই তো অন্যরকম। একটা ছোট্ট একটা মাটির ঘরের মতো সেই দরমার বেড়া দিয়ে আমাদের একটা নাট্য সংস্থার ঘর, এবং সেখানে সবটাই কিরকম বলবো, একটা না জানা মানুষের ভিড়। আমরা কেউই তো সেইভাবে পারদর্শী নই।
এবং আমাদের স্যার একমাত্র ছিলেন গোবিন্দ দা, যিনি তিনি যতটা যা জানতেন এবং তিনি যা শেখাতেন, তিনি যা বলতেন, তাকে গুরু মেনেই আমরা আর কি তার কথা অনুসরণ করতাম। একদম। কিন্তু কলকাতার যে আমাদের বাংলা থিয়েটারের যে মূল যে নাট্য চর্চা, মানে যে স্যারেদের কথা, মানে দু একটা নাম বললে, যেমন ধরো স্যার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্যার বিভাস চক্রবর্তী, উষাদি মানে উষা গাঙ্গুলি, মানে অশোক মুখোপাধ্যায়, মানে এই যে স্যারেরা, এই স্যারেদের সান্নিধ্য তো আমি পাইনি তখন। ফলে আমার তখন মানে কিরকম মনে হচ্ছিল যে আমার সামনে যারা বসে আছেন মানে কিরকম যেন দেবদূতের মতো, হ্যাঁ। এবং তাদের কথা যেন মানে মনে হচ্ছে যেন আমার ভেতরটা ধুইয়ে দিচ্ছে, আমি যেন প্রতিদিন স্নান করছি, মানে এইরকম একটা মনে হচ্ছিল আর কি। তারপর যাই হোক, ওখানকার ওয়ার্কশপ কমপ্লিট করার পর যখন ফিরে এলাম আমি আমার দেশে, তখন আর আমার মন মানতে চাইছিল না, আবার টানছিল তো, আবার টানছিল। এই টানার জায়গা থেকে তখন আমি কলকাতাকে বেছে নিলাম যে আমি কলকাতাতে আসি। কলকাতায় এসে আমি আসলাম স্যার রমাপ্রসাদ বণিকের কাছে, আচ্ছা, রমাদার কাছে। রমাদার দলে আমাকে রমাদা জায়গা দিলেন এবং টানা 10টা বছর রমাদার সান্নিধ্য পেলাম। রমাদার নির্দেশিত অনেকগুলো থিয়েটারে অভিনয় করলাম এবং সেই সময় ওই অভিনয় করতে করতে এই আকাশবাণী, কিছু সিনেমা, কিছু সিরিয়াল, এইসবে আর কি যোগাযোগ হলো। অডিশন দিলাম আকাশবাণীতে, একদম ডিরেক্ট বিহাই গ্রেড আমি এটা সম্মানিত হলাম। মানে অদ্ভুত লাগে আর কি যে বিহাই আমি ডিরেক্ট, কিন্তু একদম মানে আমাকে বি থেকে বিহাইয়ে যেতে হয়নি, একদম ডিরেক্ট বিহাই। তো এই সব কিছু মিলিয়ে টিলিয়ে একটা বিরাট পাওয়া হয়ে গেল। মাঝে মাঝে আমার মনে হয় এতটা তো যোগ্য নই আমি পাওয়ার। না না, সেটা একেবারেই নয়, সঞ্চিতা। তোমাদের শুভেচ্ছাই আর কি। একেবারে দর্শক প্রত্যেকেই কিন্তু আপনাকে ভালোবাসে এবং না, সে তো বটেই, সে মানে তার জন্য আমি প্রধন্য, আমি খুব গর্বিত সত্যি যে তোমাদের ভালোবাসা পাই। এই যারা শুনছেন আমার কথা, হ্যাঁ সত্যি আমার খুব ভালো মানে লাগছে। তুমি এতটা খোলামেলা, মানে এতটা হাসি খুশি, আমি একবার আপনি বলে ফেলছি, একবার তুমি বলে ফেলছি, মানে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। ওই আর কি, ওই আপনি তুমি হতে 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 একটা সময় দেখবে সঞ্জীব দা তুই হয়ে যাবে। হোক না, মানে কোন দিকে যেতে চায় সেটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাবে। যাই হোক, অতটা মানে আস্পর্ধা আমি করবো না। যাই হোক, সঞ্জীবদা তো বহু বছর হলো এই যে থিয়েটার থেকে পর্দায় আসা, কিন্তু থিয়েটার করা মানে সেটা তোমার একটা জায়গার মধ্যে, মানে একটা লিমিটেশন জায়গার মধ্যে হয় বা কিছু দর্শকের মধ্যে হয়, কিন্তু পর্দায় যখন তুমি আসছো তখন বহু মানুষ তোমাকে দেখছে। তো সেখানে সেই জার্নিটা বা পর্দায় যখন প্রথম এলে, প্রথম কাজ, সেই সম্বন্ধে যদি কিছু বলো। প্রথম কাজ যদি বলো তাহলে সেটা তো একটা মারাত্মক ঘটনা গো। আবার মারাত্মক ঘটনা? হ্যাঁ, মানে আসলে সেটা বলতে গেলে মানে মানে ঘটনা দুর্ঘটনা সব মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপার হয়েছিল। মানে আমার প্রথম দিনের শুটিং। আচ্ছা, জন্মভূমি, ও আচ্ছা, মেগার জন্য। হ্যাঁ, এটা মেগা সিরিয়ালের শুটিং হবে। জন্মভূমি সিরিয়ালটা সবাই জানি, কিন্তু তখন খুব ছোট, নিশ্চয়ই খুব ছোট। তা সেটাই আমার প্রথম কাজ আর কি। জন্মভূমি সিরিয়ালে একটি চরিত্রের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, আমাকে রাত্রিবেলা ফোনে জানানো হলো। ফোন বলতে তখন তো মোবাইল ছিল না, তখন ওই ল্যান্ডলাইন আর কি, এবং সেটাও ওই একটা এসটিডি বুথে আমি বলে রেখেছিলাম যে আমার যদি কোনো ফোন আসে তাহলে আমাকে একটু জানিয়ে। এটা কিন্তু আগেকার দিনে প্রত্যেকের বাড়িতে হতো, আমার বাড়িতেও। হ্যাঁ, বিশেষ করে বিংশ শতাব্দীতে তাই হতো। একবিংশ শতাব্দীতে এসে আমাদের আস্তে আস্তে সবার এক এক সব মোবাইল ব্যবহার করতে শিখলাম। তো যাই হোক, তো ওই আমার এসটিডি বুথ থেকে আমাকে বাড়িতে জানানো হলো যে তোমার একটা ফোন এসেছে, ইমিডিয়েটলি তুমি গিয়ে ধরো। তা আমি গেলাম, আমি গিয়ে তার নাম্বারে তাকে ফোন করলাম। তিনি আমাকে বললেন যে আগামীকাল সকাল 10টার সময় টেকনিশিয়ান স্টুডিওতে তোমার শুটিং, জন্মভূমি সিরিয়ালে তুমি চলে আসো। আচ্ছা, এবার কি অদ্ভুত ব্যাপার দেখো মাসুমা, সেদিন রাত্রির বেলায় বন্ধ, বাংলা বন্ধ, আচ্ছা, সারা বাংলা বন্ধ। আর আমি রাত্রির বেলা রয়েছি গাজলে, এখান থেকে 400 কিলোমিটার দূরে, মালদা জেলার একটা গ্রাম, মফস্বল শহর গ্রাম। সেইখানে আমি রয়েছি রাত্রির বেলায়, আর পরের দিন সকালবেলায় আমাকে টেকনিশিয়ান স্টুডিওতে আসতে হবে, এবং সেদিন বাংলা বন্ধ। আমার জীবনের প্রথম এইরকম একটা প্রাপ্তি, সেই প্রাপ্তিটা শেষ পর্যন্ত কি আমার কপালে নেই তাহলে? আর এটা যদি সত্যি আমি আগামীকাল সকালবেলা গিয়ে পৌঁছতে না পারি, তাহলে সেটা তো একটা সাংঘাতিক রকম মানে ডিসক্রেডিট হবে
এবং তাদেরকে বিপদে ফেলা হবে, তাই নয় কি বল? একদম। কারণ তারা আমাকে কল টাইম দিয়ে দিলেন, আমাকে কিতে পৌঁছতেই হবে, এটা আমার দায়, এটা আমার দায়িত্ব। এবার আমি কি করব? আমি মানে ঈশ্বরের নাম নিয়ে বাবাকে বললাম, বাবা আমি বেরিয়ে পড়লাম। বাবা ছিলেন, মা ছিলেন না, মা একটু মামা বাড়িতে গিয়েছিল। আচ্ছা, বাবাকে বললাম, বাবা আমি বেরিয়ে যাচ্ছি, কি হবে জানি না। কখন বেরোলে? ঠিক সন্ধ্যে 7টার সময়, সন্ধ্যে 7টায় আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এবার বাড়ি থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে হাঁটা পথ, আচ্ছা, আমি হাঁটছি আর আমার দু চোখে জল, ভর্তি জল। মানে আমার তখন ক্রমশ জলটা শুকোচ্ছে আর আমার ভেতরের শক্তিটা ক্রমশ বাড়ছে। মাসুমা, আমার কেন জানি না মনে হচ্ছে যদি আমাকে হেঁটে কলকাতা পৌঁছে যেতে হয় তাহলে আমি তাই করব, আর যদি আমি কোনো গাড়ি না পাই তাহলে আমি বুঝি হেঁটেই চলে যাব। কিন্তু হেঁটে তো যাওয়া যায় না, সেটাই। সম্ভব না। কিন্তু ওই ইচ্ছাটাই, কিন্তু ইচ্ছাটা, আমার ওই ইচ্ছা শক্তিটা এরকম তুমুল জায়গায় চলে গেল। আমি ন্যাশনাল হাইওয়েতে গেলাম, গিয়ে দেখি কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু চলছে না, ঠায় দাঁড়িয়ে আছি আমি। ওই দুটো একটা রিক্সা যাচ্ছে, এটা যাচ্ছে, ওটা যাচ্ছে। হঠাৎ দেখি মিনিট 45 বাদে দূর থেকে একটা লরি মতো আসছে, দূর থেকে। আর দেখতে পাচ্ছি একটা হেডলাইট জ্বলছে আর কি। আসছে গাড়িটা, এগিয়ে আসছে, এগিয়ে আসছে, এগিয়ে আসছে। আমি হাত দেখাচ্ছি এবং হাত দেখাতে দেখাতে প্রায় মানে লরির কাছে বোধহয় শুয়েই পড়বো, ঠিক এরকম একটা অবস্থা। তো আমার ওই শরীরের গতি প্রকৃতি এবং আমার ওই আকুলতা ব্যাকুলতা দেখে আমার মনে হয় ড্রাইভারের কিছু একটা ধারণা হয়েছে। ও গাড়িটা না থামিয়ে দিল। আচ্ছা, আমি গিয়ে ছুটতে ছুটতে সেই লরির যে কন্ডাক্টর এবং পাশে তো ড্রাইভার বসে আছে, আমি গিয়ে বললাম, কাকু আমাকে একটুখানি কলকাতা নিয়ে যাবে? তা আমায় বললে, ইন্টারভিউ আছে? আমি হ্যাঁ ইন্টারভিউ আছে, ইন্টারভিউ। আও বলে আমাকে গাড়িতে উঠে নিলেন। তুমি ভাবো মাসুমা, কি অদ্ভুত একটা পরিস্থিতি। বাংলা বন্ধ আর ওই লরিটা চলছে। লরি যে ড্রাইভার সামান্য একটু ড্রিঙ্ক করেও ছিলেন আর কি, খুব স্বাভাবিক আর কি, ওরা তো এটার মধ্যে অভ্যস্ত। আমি ওইভাবে সারাটা রাস্তা প্রায় দুলতে দুলতে জেগে আধ ঘুম আচ্ছন্ন। আমার দুই পাশে একজন মানে বাসের লরির যে খালাসি এবং এক পাশে ড্রাইভার, ওরা দুজন আমাকে কিরকম ওদের যেন সন্তানের মতন আগলে নিয়ে এলেন এই তোমার চাকদা পর্যন্ত। চাকদাতে নেমে আমাকে বললো যে বেটা আব তুম ট্রেন পকড়লো। ওই রাত্রে তখন ভোর 5টা মতো বাজে, ভোর 5টার সময় এই চাকদাতে এসে পৌঁছে আমাকে বললো বেটা তুম ট্রেন পকড়লো, वही अच्छा होगा, नहीं तो तुम्हारा टाइम एकदम ম্যাচ नहीं करेगा टाइम। 10টার সময় পৌঁছতে হবে বলছে, ট্রেনে গিয়ে মানে গাড়ি হয়তো গিয়ে পৌঁছবে হয়তো সকাল 9টা-10টার সময়, কেননা কলকাতার জ্যাম যানজট সব মিলিয়ে টিলিয়ে একটা ব্যাপার থাকে। এই সব মিলিয়ে আর কি আমি চাকদাতে এলাম। চাকদাতে পরের দিন বন্ধ খুলে গেছে, ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। আমি ভোরবেলা ট্রেন ধরলাম, শিয়ালদাতে এসে নামলাম ওই 8টা সাড়ে 8টার সময়। ঠিক মানে 9:30-10টার সময় আমি টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে পৌঁছলাম। এই হলো আমার প্রথম দিনের শুটিং। এই দুর্ঘটনা কি করে আমার জীবনে একটা মানে অভিশাপ থেকে আশীর্বাদ হয়ে এলো, সেই গল্পই আর কি, খুব অল্প করে বললাম আর কি। কিন্তু তুমি ওই যে স্ট্রাগলটা করেছো, এই কষ্টটা করেছো, সেই কারণেই আজ তুমি মানে এটা একটা দারুণ ব্যাপার আর কি। মানে বাবা তো সারাক্ষণ চিন্তা করছেন, তখন তার মোবাইল টোবাইল নেই যে বাবা আমাকে ঘন ঘন ফোন করে জানবেন যে তুই কোথায় আছিস, কাউকে কিছু জানাতে পারছি না। সব মিলিয়ে একটা ব্যাপার ছিল আর কি। যাই হোক, হ্যাঁ সে তো বটেই। তবে তুমি তো বেসিক্যালি থিয়েটারটার উপরই নিজেকে ব্যস্ত রাখো, মানে থিয়েটারের প্রাণ, মানে তোমার কাছে থিয়েটার একটা প্রাণের মতো যতদূর আমি জানি। তো এই মুহূর্তে কোন থিয়েটারে কাজ করছো সেটা যদি? অনেকগুলো থিয়েটার চলছে, তবে এখন তো বুঝতেই পারছো এই লকডাউনের জন্য তো দীর্ঘদিন আমাদের কাজকর্ম সব বন্ধই ছিল একরকম। আবার তো শুরু হচ্ছিল, আবার শুরু করছিলাম, কিছু শো হয়েওছে, কিন্তু আবার একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম এখন এই মুহূর্তে আর কি। আজকের ডেট অনুযায়ী, মানে আজকে হচ্ছে তোমার 8 জানুয়ারি 2022। আজকের ডেটে আমরা একটু মানে একটু থমকে দাঁড়িয়েছি আবার।
আবার একটা সংক্রমণ, এই কোভিড টোভিড নিয়ে আবার একটা আশঙ্কা, অনিশ্চয়তা। এখন একটু থেমে আছে, তবে যে নাটকগুলো আমার চলছে আর কি, তার মধ্যে তোমার ধরো শেকল ছেঁড়া হাতের খোঁজে, হন্তারক, ধর্মাশোক, চতুষ্পাপ, দ্য গ্রেট নিউ লাইফ, এই নাটকগুলো তোমার এখন এই মুহূর্তে চলছে। সংস্তবের একটি নাটক করি, সেটা হচ্ছে অনাহুত। অনেকগুলো থিয়েটার চলছে আর কি। তার মধ্যে আমি তোমাকে এবং যারা শুনছেন তাদের সকলকেই বলবো যে আসুন আমার কোনো থিয়েটার দেখতে। কিন্তু তুমি আমাকে ইন্টারভিউর আগে যেরকম যে বিষয়টা নিয়ে বলছিলে যে শেকল ছেঁড়া হাতের খোঁজে, ঠিক বললাম? শেকল ছেঁড়া হাতের খোঁজে, এটা সমরেশ বসুর একটি উপন্যাস। এটা নাট্যরূপ দিয়েছেন তীর্থঙ্কর চন্দ্র, আর ডিরেকশন শ্যামল চক্রবর্তী। এটা রঙ্গলোক বলে একটি দল আছে, সেই দলের প্রযোজনা। আচ্ছা, মানে ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করার মতো একটা নাটক, অসামান্য একটি নাটক। মানে নাটক তো নাটকই, দেখো থিয়েটার তো আমাদের একটা সত্যের মুখোমুখি দাঁড়া করিয়ে দেয়। এই থিয়েটারটা সেই চরম সত্য, সেই কঠিন সত্যের মুখোমুখি নিয়ে আসে আমাদের, যে একটি রাজনৈতিক দল সে যখন ক্ষমতায় আসে, তখন ক্ষমতায় থাকতে 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 ওই ক্ষমতা দম্ভ কি করে তাকে পেয়ে বসে, এবং তারপরে আস্তে আস্তে তার ভেতরে কি করে দুর্নীতি ঢুকতে শুরু করে, এবং আস্তে আস্তে সে তার আদর্শ চ্যুত হয়ে যায়, এবং শেষ পর্যন্ত সে মানে মানুষই তাকে তার উত্তর দেয় আর কি, যে না, তোমাকে আর দরকার নেই। মানে বাস্তবটাকে তুমি তোমার নাটকের মাধ্যমে একেবারে ফুটিয়ে তুলছো। আশা করি দর্শকদেরও ভীষণ ভালো লাগবে। শেকল ছেঁড়া হাতের খোঁজে নামটার মধ্যেই বুঝতে পারছেন যে কি রয়েছে। এখন বললে তো আপনাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আগে হলে যান, নাটকটা দেখুন, তারপরে অবশ্যই জানাবেন কেমন লাগবে। সঞ্জিত, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমারও প্রণাম আপনাদের সকলকে, তোমাদের কর্তৃপক্ষ সবাইকে শুভেচ্ছা। ভালো থাকুন সবাই। সেলেক্টক এখানে শেষ করতে হচ্ছে, তার কারণ সময় একেবারে শেষ। আগামী দিনে আরো নতুন এপিসোড নিয়ে আমি চলে আসবো মাসমা আপনাদের সঙ্গে জমিয়াটা। আজকের মতো আরোহী সেলেব টক্স নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।